This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। বেলা ৫টা, মানে আপনারা জানেন যে পাঁচ কথা, আজকে পাঁচ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট রয়েছে। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, বলবো সেই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট। আর প্রথমে স্বরূপ বিশ্বাস সংক্রান্ত এই মুহূর্তে কি আপডেট আপনাদের জানাই। স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। এখনো পর্যন্ত 22 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। কাদের থেকে স্বরূপ তোলাবাজি করেছেন জানা দরকার। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সওয়াল করেছেন সরকারি আইনজীবী। গুরুত্বপূর্ণ আপডেট, স্বরূপ বিশ্বাসকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করল পুলিশ। এখনো পর্যন্ত 22 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ। কাদের থেকে স্বরূপ তোলাবাজি করেছেন জানা দরকার। পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে সওয়াল করেছেন সরকারি আইনজীবী। সুশোভন এই মুহূর্তে আমার সহকর্মী রয়েছেন। সুশোভন, জানতে চাইব এখনো পর্যন্ত অরূপ বিশ্বাসের বিরুদ্ধে কোন কোন ক্ষেত্রে কি কি অভিযোগ সামনে আসছে, সরকারি আইনজীবী কি বলছেন এবং পুলিশের তরফ থেকে বা কি বলা হচ্ছে। লেটেস্ট সবকটা আপডেট ব্যাক টু ব্যাক জানতে চাইব। দেখো, অর্ডার ইতিমধ্যে রিজার্ভ রাখা হয়েছে এবং স্বরূপ বিশ্বাসের নামে যেহেতু অভিযোগ হয়েছিল, সরকারি আইনজীবী তিনি বলছেন তিনি একজন প্রভাবশালী মন্ত্রী, তার ভাই। স্বাভাবিকভাবেই যে আর্মসের কথা অভিযোগকারী বলেছে, সেই আর্মস রিকভারি করতে হবে। বেশ কিছু লোকের কাছে টাকা ইতিমধ্যে তোলাবাজি করা হয়েছে, সেগুলো কিন্তু পূর্ণাঙ্গভাবে তদন্ত করতে হবে। যদিও স্বরূপ বিশ্বাসের পক্ষের যারা আইনজীবী তারা বলছেন যে যেই জায়গাগুলোর স্থান বলা হয়েছে সেগুলো কোনোভাবেই অভিযোগপত্র লেখা রয়েছে যে স্বরূপ বিশ্বাস কোনোভাবে সরাসরিভাবে যুক্ত নয়। 7 জন মতো নাম দেওয়া হচ্ছে যারা বারবার স্বরূপ বিশ্বাসের নাম বলছেন। সুতরাং কিভাবে স্বরূপ বিশ্বাস সেখানে অভিযুক্ত হতে পারে? আর যেই স্থানগুলো বলা হচ্ছে সেই স্থানগুলো সিসিটিভির আওতাভুক্ত, অর্থাৎ সিসিটিভি ফুটেজ কোথায়। আর আর্মসের কথা যেহেতু বলা হচ্ছে, আর্মস সেখানে চালানো হয়নি বা ব্যবহার করা হয়নি। আর্মস দিয়ে শুধুমাত্র ভয় দেখানোর কথা রয়েছে, যদিও সেটা সেখানে আবার কোনোভাবেই। একটু থামিয়ে দুটো জিনিস জিজ্ঞেস করি। এই যে স্বরূপ বিশ্বাস, এই স্বরূপ বিশ্বাসের অন্যতম একটা পরিচয় আমরা জানি, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, এবং বিশ্বাস অ্যান্ড কোম্পানি কিভাবে জোর জবরদস্তি চালাতো টলিপাড়ায়, যেটাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী টেলিউড বলতেন, সেখানে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। এখনো পর্যন্ত 22 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ, সেক্ষেত্রে কি কি জানা যাচ্ছে আর কাদের থেকে স্বরূপ তোলাবাজি করেছেন জানা দরকার বলে স্বয়ং সওয়াল করছেন সরকারি আইনজীবী। এই বিষয়টা আমি একটু পার্টিকুলারলি জানতে চাইবো, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই অভিযোগটা। দেখো, মূলত অভিযোগপত্রে যে 7 জনের নাম দেওয়া হয়েছে সেখানে বেশ কিছু টাকা, প্রায় একেবারে 50,000 টাকা করে 45 জনের থেকে মূলত বেশ কিছু টাকা একেবারে চাওয়ার কথা বলা হয়েছে। সেই জায়গাটাই সরকারি আইনজীবী বলছেন তদন্তের প্রয়োজন রয়েছে। তোমাকে আর একটু কথা বলবো যে একেবারে অভিযোগকারীর তরফ থেকে যারা আইনজীবী তারা ছিল, আপনাদের আজকে সাবমিশন কী ছিল? আমাদের সাবমিশন ছিল এই যে অত্যাচারগুলো করেছে, এই যে বিভিন্ন লোকের থেকে টাকা নিয়েছে, বিভিন্ন মেয়ের কাছে ফেভার চেয়েছে, এগুলো পুরোপুরি থলি, এই যে আর্মস থেকে ভয় দেখাতো, এগুলো থলি ইনভেস্টিগেশন হওয়ার জন্য বিসিবিওর দরকার। কেন আপনি জানেন ক্রিমিনাল কেস হলো চেন, এই চেনটাকে বন্ধ করতে গেলে আমাকে আর্মস রিকভারি করতে হবে, আমাকে মানিটেলটা দেখাতে হবে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্ট টাকা গেছে, এগুলো সেই টাকা কোথায় গেছে সেগুলো বের করতে গেলে পিসিপিওর দরকার। তাই জন্য আমরা চেয়েছি ফুল টার্ম পিসি দেওয়া হোক, যাতে আমরা এগুলো উদ্ধার করতে পারি। সরকারি আইনজীবীও ঠিক একইভাবে ফুল টার্ম পিসি চেয়েছেন এবং তিনি বলছেন যে একজন প্রভাবশালী মন্ত্রীর ভাই, তাই সেক্ষেত্রে অনেক কিছু রিকভারির প্রয়োজন রয়েছে। আচ্ছা, কি হলো ওটা? দাদা 18/6 পর্যন্ত পিসি দিয়েছে, যিনি আমাদের অ্যাকিউজ ছিলেন তাকে 18/6 পর্যন্ত পিসি দিয়েছে। স্বরূপ বিশ্বাসকে 18/6 পর্যন্ত পিসি। হ্যাঁ, এই মুহূর্তে তাহলে বড় আপডেট, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পুলিশি হেফাজতের কথা জানানো হচ্ছে এই মুহূর্তে। লেটেস্ট আপডেট যেটা জানা যাচ্ছে, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পুলিশি হেফাজতের নির্দেশ। সুশোভন,
একেবারেই তাকেও 18/6 পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ সরকারি আইনজীবী তিনি বলেছিলেন যে তাদের পুলিশের হেফাজত প্রয়োজন রয়েছে, তার কারণ যে আর্মসের কথা বলা হচ্ছে সেটা রিকভারি করতে হবে। অভিযোগপত্রে যে যাদের থেকে টাকা নেওয়ার কথা বলা হচ্ছে তাদের স্টেটমেন্ট কালেক্ট করতে হবে, এছাড়াও একাধিক তথ্য নিতে হবে। সেই জন্য এমনকি সরকারি আইনজীবী একথাও বলেছেন যে একজন প্রাক্তন মন্ত্রী তার ভাই হলো স্বরূপ বিশ্বাস, সুতরাং স্বরূপ বিশ্বাস যথেষ্ট প্রভাবশালী, যেহেতু তার জন্য জামিনের আবেদন করা হয়েছিল, যাতে জামিনের আবেদন খারিজ করা হয় এবং পুলিশের তরফ থেকে কিন্তু 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। 13 দিনের পুলিশ হেফাজত ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং যারা আইনজীবীরা রয়েছে তাকে একটু কথা বলার চেষ্টা করব। আরও একবার জিজ্ঞাসা করব নির্দেশ কী হলো আদালতের তরফ থেকে। পরিষ্কার 13 দিনে বেশি দেওয়া হয়েছে। আমাদের নতুন আইনে বলা হয়েছে 15 দিন অবধি বেশি পেতে পারে, সেখানে আমাদের 13 দিন মতো বেশি দেওয়া হয়েছে। যথেষ্ট পরিমাণ টাইম দেওয়া হয়েছে, কোর্ট টাইম দিয়েছে টু আনার দ্য ট্রুথ। এইগুলো এই কোথায় কোথায় টাকা গেছে কী বৃত্তান্ত, এগুলো সবের জন্য 18 তারিখ তোলা হবে ওনাকে। সুতরাং আবার 18 তারিখ আদালতে পেশ করা হবে স্বরূপ বিশ্বাসকে, তার মধ্যে পুলিশের হেফাজত। এবার গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে সময় 13 দিন, এই 13 দিনের মধ্যে পুলিশের কাছে কি কি তথ্য উঠে আসে এবং পরবর্তীকালে পুলিশের কাছে কি কি তথ্য উঠে আসে সেই দিকে বিশেষ নজর থাকছে। ধন্যবাদ তোমার সুশোভন। আগামী 18ই জুন পর্যন্ত স্বরূপ বিশ্বাসের পুলিশি হেফাজতের নির্দেশ। লেটেস্ট আপডেট। শুধু তোলাবাজি অস্ত্র আইনের ধারায় নয়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই মুহূর্তে আরও একটা আপডেট। শুধু তোলাবাজি বা অস্ত্র আইনের ধারা নয়, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ উঠেছে। নিজেকে স্বাধীন বলে মনে হচ্ছে, একদম মনে হচ্ছে। আমি তো ব্রিটিশ কি জিনিস সেটা তো দেখিনি, ব্রিটিশের শাসন শুনেছি ঠাকুমা দাদুর কাছ থেকে, বাবার কাছ থেকে শুনেছি যে ব্রিটিশ শাসন কীরকম ছিল। তো এখন নিজেকে মুক্ত বলে মনে হচ্ছে। কি ধরনের প্রস্তাব আপনার কাছে এসছে? বলেছিল যে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে প্রিয় মানুষ হতে হয়। সেটা স্বরূপ বিশ্বাসের বলুন বা বাপি মালাকারের বলুন বা আরও অন্যান্য কেউ থাকতেও পারে, সেটা আমি জানি না। তো তারাও আমার মানে বাপি মালাকার এই প্রস্তাবটা আমাকে দিয়েছিল। প্রিয় মানুষ মানে কিভাবে প্রিয় মানুষ হবে? মেয়েদের ক্ষেত্রে প্রিয় মানুষটা কীভাবে হতে হয় সেটা তো তুমি একটা মেয়ে, তুমি তো নিজেও জানো। মানে এরকম ধরনের প্রস্তাবও কি কখনো এসছে? মানে সরাসরি কোনো প্রস্তাব এসছে স্বরূপ বিশ্বাসের তরফ থেকে? হ্যাঁ, স্বরূপ বিশ্বাস যাকে পাঠিয়েছিল 3 এপ্রিল শান্তনু দে, স্টিল ফটোগ্রাফার, আমাকে রাত্রি 10:30টার সময় ফোন করে বলেছিল যে তোমার সঙ্গে কিছু কথা আছে, অন ফোনে বলা যাবে না, ওটা আমি বাড়িতে এসে বলবো। তা যথারীতি 4 এপ্রিল আমার বাড়িতে আসে। এসে রাত্রি 8:30টার সময় শান্তনু দে এসেছিল, এসে আমাকে বলেছিল ওই চিঠিটা তুলে নাও, যে চিঠিটা আমি স্বরূপ বিশ্বাসকে দিয়েছিলাম বাপি মালাকারের নামে, তুলে নাও, না হলে কিন্তু স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার তোমাকে কিন্তু জানে মেরে দেবে। হ্যাঁ, জানে মেরে দেবে এবং সেটার কোনো মানে প্রুফ থাকবে না, সেটা দেখানো হবে তুমি নিজে সুসাইড করেছো, তোমাকে মার্ডার করে দেবে। এবং বলেছে যে তুমি সব বিশ্বাসের বেড পার্টনার হও। হ্যাঁ, এবং তুমি মেস সাপ্লাই করে কাজ করো। কাকে সাপ্লাই করতে হবে? এটা স্বরূপ বিশ্বাস এবং তার যে র্যাকেটটা চলছিল তাদেরকে হয়তো সাপ্লাই কেউ করে থাকে। আমি আর এর থেকে আর কি বলবো। আমাকে 5 তারিখে এখানে বন্দুক ঠেকিয়ে মার্ডার করতে এসেছিল, যেখানে আমি প্রাণে বেঁচে যাই আমার ভাগ্যের জোরে। আমি চিৎকার চেঁচামেচি করেছিলাম প্রচুর। এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে, আমার এই বাড়িতেই। যেটা ওরা ভয় পেয়ে ওরা যে যার মানে পালিয়ে যায়, ঠিক আছে। তারপরে তো ওইটা আমি তো কয়েকদিন ধরে লুকিয়ে লুকিয়ে বেরিয়েছিলাম, কেন এই কারণে নিজেরও একটা প্রাণের ভয় আছে। দিয়ে তারপরে 7 তারিখে তো টেকনিশিয়ানে আমি গিয়ে একটু অশান্তি করেছিলাম, কিন্তু বাপি মালাকারে দেখা পাইনি। 10 তারিখে আপনি কমপ্লেন করছেন, সঙ্গে সঙ্গে থানা নিয়েছিল? থানা নিচ্ছিল না, কিন্তু আমি বলেছি আপনারা নিন কমপ্লেনটা, ঠিক আছে। এবং আমি নাম বলছি না, তখন তো টিএমসি মানে ওই সরকার ছিল, তো
আমার কমপ্লেনটা যথারীতি মানে ভালোভাবে নেওয়া হয়নি এবং সৌরভ বিশ্বাসের নাম করে বলেছিল যে তুমি কমপ্লেনটা ওনার নামে দিতে পারবে না। তখন তার রাজত্ব চলছিল, মানে 2 বছর না খেয়ে থাকার পরে এই প্রতিবাদটা করতে শিখে গেছি। মানে এত যন্ত্রণা উনি আমাকে দিয়েছে, ভগবান করুক এরকম যন্ত্রণার মধ্যে কেউ যেন না পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী যাকে টেলিউড বলে গর্ব করতেন, যে ইন্ডাস্ট্রিকে, সেই ইন্ডাস্ট্রিতে তার দলের সামনেরা কি করেছে আপনারা শুনলেন, এই অভিযোগ শুনলেন। এই মুহূর্তে সরকার বদলের পর এই টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যারা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এখন, যেমন ধরুন পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, তাদের প্রতিক্রিয়া শোনাবো এবার। এইরকম একটা কঠিন অনুশাসন করে রেখেছিলেন তাদের ভোট ব্যাংকের জন্য। প্রচুর নতুন নতুন মানুষ এসেছিল যারা কিনা ওদের ভোট দেয়। সেই মানুষটি তাদেরকে কাজ পাওয়ানোর জন্য বহু মানে একদম মানসিক অত্যাচার, অর্থনৈতিক অত্যাচার এসব করেছেন। এক একটা কার্ডের দাম 40,000, 50,000, 1 লাখ। যে কার্ডের দাম 500 টাকা, সেই কার্ডের দাম এই টাকায় বিক্রি করেছেন। আমারও অভিজ্ঞতা আছে, হঠাৎ করে ব্যান করে দিয়েছিল একটা ছবিতে, আমি সামান্য কাজ করতে গেছিলাম, সেখানে ব্যান করে দিয়েছিল। এই সময় তাদের খুব অসুবিধা হয়েছিল, তাদের খুব অসুবিধা 3 মাসের জন্যে। মানে কোথায় শোকজ দেওয়া নেই, কিছু নেই। মানে একটা ঘরে 2টো আর্টিস্ট থাকলেও তাদের সমস্ত লোক নিতে হবে। মানে এক আশ্চর্য, তাদেরকে, তারা তো ভোট ব্যাংক আসলে। ধর্মের কল বাতাসে নড়ে। পৃথিবীতে কোনোদিন স্বৈরাচার বা যারা অন্যায় করতেন তাদের কোনোদিন ক্ষমতায়ন চির মজবুত ছিল না, হয়ও নি। তো ফলত প্রত্যেকেই জানতাম যে তারা কী কী অন্যায় করতেন। টলিউড ইন্ডাস্ট্রিটাকে তারা শেষ করেছেন। তারা পুলিশকে ভুলভাবে ব্যবহার করতেন। প্রাক্তন পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাদের সঙ্গে অন্যায় হতো তাদেরই হুমকি ধমকি দিত পুলিশ, যে অরূপ স্বরূপের কথা শুনে চলতে হবে। আইন অনুযায়ী বন্দোবস্ত হচ্ছে, এটা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা পছন্দ অপছন্দ নয়। অন্যায় করেছেন তাতে শাস্তি হবে। এবার যারা যারা অন্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন, এই অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, জানি না তারা কারা। যদি তাদের বিরুদ্ধেও কেউ অভিযোগ করে, আমাদের আদালত রয়েছে, তারা বন্দোবস্ত নেবেন। 12 বছর আগে আমি প্রেস কনফারেন্স করেছিলাম, যেদিন পার্টি থেকে বেরিয়েছিলাম। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দুজনে মিলে যেভাবে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে, 12 বছর আগের থেকে আজকে 2026 শেষ করে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবং শুধু স্বরূপ বিশ্বাস একা নয়, স্বরূপ বিশ্বাসের সঙ্গে আরও অনেক লোক আছে যারা তাকে পাত্তা দিতেন, তার সঙ্গে হ্যাঁ মেলাতেন, নাতে না মেলাতেন। এর জন্য প্রচুর টেকনিশিয়ান, প্রচুর আর্টিস্টের পেটের ভাত চলে গেছে এবং আমার মনে হয় তাদেরও শাস্তি হওয়া উচিত। এবং তার বড় ভাই তো ওয়েট করে আছে, বড় রাঘব বোয়াল যারা আছেন, একজন বড় ভাই রয়েছেন, আমরা অপেক্ষায় আছি কখন সেই রাঘব বোয়াল অ্যারেস্ট হয়। টালিগঞ্জে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অত্যাচার রয়েছে, অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ রয়েছে। বিরুদ্ধে গেলে টেকনিশিয়ানদের উপর চলতো লাগামহীন অত্যাচার অভিযোগ, এমনটাই একটা নয়, অসংখ্য অভিযোগ। স্বরূপের বিরুদ্ধে হেয়ার ড্রেসার শ্রাবণী দত্ত, তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। সাসপেন্ডের পর কাজ চাইতে গেলে আত্মহত্যা করতে বলেন স্বরূপ। মৃত মাকেও ছাড়েননি অরূপ বিশ্বাসের ভাই, কাজ ছেড়ে চায়ের দোকান দিয়েছিলেন তিনি, তাতেও রেহাই মেলেনি। গ্রেপ্তার হতেই স্বরূপের প্রকৃত স্বরূপ প্রকাশ করছেন শিল্পীরা। আসুন শুনি শ্রাবণী কি বলছেন। আমাকে বলা হয়, আমার সেক্রেটারি ফোন করে, যে তোমাকে 3 মাস সাসপেন্ড করা হলো। যখন আমি বললাম ঠিক আছে, সাসপেন্ড যখন করছো তাহলে আমাকে তো মানে একটা চিঠি দিতে হবে, সেটা আমার কাছে ছিল না। আজকে আমার বাড়ির সমস্তটা বিক্রি হয়ে গেছে, শুধু কাজের কিছু জিনিস ছিল, সেগুলো আমি পার্লারে গিয়ে বিক্রি করে করে আমার মায়ের ট্রিটমেন্ট করেছি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমি ফোন করি যে একটু বল না, যে আমার মায়ের তো এরকম খুব শরীর খারাপ, আমাকে যদি কাজ না করতে দেওয়া হয় তাহলে আমার তো সুসাইড ছাড়া কোনো রাস্তা নেই, কারণ আমি কী করবো। তখন উনি আমাকে বললেন যে জয়শ্রী দাস, আমার সেক্রেটারি, বলল তুমি একবার দাদাকে ফোন করো। তখন আমি ওনাকে ফোন করি, 4 বার ফোন করার পর উনি ফোনটা ধরে, হ্যাঁ কে? বললাম দাদা আমি শ্রাবণী বলছি। হ্যাঁ বলো, কী ব্যাপার? বললাম দাদা আমাকে তো সাসপেন্ড করেছেন, আমাকে একটু কাজের ব্যবস্থা করে দিন, নাহলে তো আমার মরা ছাড়া কোনো রাস্তা নেই। বলছে শোনো, আমার চোয়ালটা ভীষণ শক্ত, তোমার যদি মনে হয় যে তুমি অন্যায় করেছো, সুসাইড করতে হয়, তুমি করে নিতে পারো। মা যেদিন মারা যায় সেদিন আবার আমি হসপিটাল দাঁড়িয়ে আমার সেক্রেটারিকে ফোন করি যে আমার মায়ের কিছু ডকুমেন্টস নেই, যদি হসপিটালে গেলে কোনো প্রবলেম হয় দাদা যদি একটু হেল্প করে। বলো ঠিক আছে, তুমি আমাকে 5 মিনিট সময় দাও। 5 মিনিট পর যেটা আমার কাছে এলো,
যে দাদা বলছে যে তুমি তোমার মাকে কি লাভারিস লাশ হিসাবে পোড়াবে। সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। দেখো, আমি একটা মেয়ে, আমি কখনই আমার মাকে লাভারিস লাশ হিসাবে পোড়াতে পারি না। এইটা হলো আমার সঙ্গে টর্চার। আমি একটা ছোট্ট চায়ের দোকান দিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমার পাড়ার ক্লাব হয়তো চায়ের দোকান, না, ওখান থেকেই এটা এসছে যে আমাকে তো ভাতে মারবে, তাহলে কি করতে হবে, চায়ের দোকানটা উঠিয়ে দিতে হবে। আমাকে বললো 25,000 টাকা দিতে হবে চায়ের দোকানটা করতে গেলে, আমার ক্লাব থেকে, মানে আমার ক্লাব থেকে। তারপর যখন আমি বললাম 25,000 টাকা, এই দোকানটার তো 25,000 টাকার ভ্যালুই নেই, আমি কি করে দেবো। তাহলে আপনি থানায় গিয়ে কথা বলুন। পুলিশও তখন ওনাদের আন্ডারে, বললো যে এসব নিয়ে এখানে আসবেন না, চলে যান চলে যান। বাধ্য হয়ে আমাকে দোকানটা বন্ধ করে দিতে হলো। এইভাবে হেনস্থ করা হয়েছে। আর পুরোটা হচ্ছে হেল্প করেছে এই আমাদের সীমা ঘোষ, জয়শ্রী দাস আর সন্তোষী সাহা। এরা হচ্ছে দাদার অত্যন্ত কাছে। যদি আজকে উনি জেলে যান, আমার মনে হয় এদেরকেও জিজ্ঞেস করা উচিত, এদেরকেও ধরা উচিত। শওকত মোল্লার খবর আপনারা পেয়েছেন যে তার পালিয়ে যাওয়া মানে বেপাত্তা হয়ে যাওয়ার খবর। এবার সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরার। কলকাতার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ 3 কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে এফআইআর হতেই বেপাত্তা। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, কয়েকদিন আগেই এই সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তীকে পাশাপাশি বসে প্রেস কনফারেন্স করতে দেখা গিয়েছিল। নানাবিধ বক্তব্য তারা পেশ করতে চেয়েছিলেন, কিছুটা ঢকগিলে হলেও সেই বক্তব্য পেশ করেছিলেন। এই মুহূর্তে সুশান্ত ঘোষ ফেরার, কিন্তু তার গাড়ি বা ইত্যাদি এই সমস্ত কিছুর কিছু হদিশ পাওয়া গিয়েছে বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। একটু ডিটেলে বলবে আমাদের কি কি জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রের খবর যে বাংলা উড়িষ্যা সীমান্তের দিকে পুলিশ খবর পায় যে তার গাড়ি দৌড়াচ্ছে। পুলিশ সেই মতো সূত্র মারফত তারা পৌঁছে যায় বাংলা উড়িষ্যা সীমান্তে। সেখানে তার পরিবার, তাদের দেখা মিললেও, তার গাড়ির চালক এবং গাড়ির দেখা মিললেও সুশান্ত ঘোষের দেখা মেলেনি। ইতিমধ্যেই তার গাড়ির চালককে গ্রেফতার করেছে আনন্দপুর থানা। এবং যেটা মূল অভিযোগ, যে 3 কোটি টাকা তোলা চাওয়ার যে অভিযোগ যেটা সামনে আসে, সেই অভিযোগ দায়ের হয়। তারপর এফআইআর হওয়ার পর থেকেই তৃণমূলের এই কাউন্সিলর তিনি পলাতক। এবং দেখা যায় যে বাংলা উড়িষ্যা সীমান্তের দিকে তার গাড়ি যাচ্ছে। গাড়ি উদ্ধার হলেও তার পরিবারের সঙ্গে পুলিশের সাক্ষাৎ হলেও সাক্ষাৎ হয়নি তৃণমূল কাউন্সিলরের, যেখানে চালককে গ্রেফতার করা হয়েছে। বেশ, ধন্যবাদ সুশোভন। পালিয়ে যাচ্ছেন কেন? আপনারা তো সততার প্রতীক, পালাচ্ছেন কেন? ডিজে বাজাবেন। তারপরে যে দুজনের নাম বললেন তারা তো ঘোষিত বাহুবলী। বিভিন্ন সময় তারা নিজেরা গুলি করেছেন, গুলি খেয়েছেন, এরকম সব কথাবার্তা। একটুর জন্য বেঁচে যাচ্ছেন, সেসব কি ঘটনার ঘন ঘটা একেবারে। তো এখন পালাচ্ছেন কেন? পালাবেন না, পালাতে গিয়ে আরও কিছু দুর্ঘটনা ঘটতে পারে। পালাতে গেলে আরও বেশি দুর্ঘটনা ঘটতে পারে। না পালালে 2-1টা ডিম টিম কাঁচা হোক পচা হোক কিছু একটা হবে, কিন্তু পালাতে গেলে তো মুশকিল হয়ে যাচ্ছে, বিচ্ছিরি লাগছে, মানুষ আরও চিনে ফেললে মুশকিল। এগুলো করাটা ঠিক নয়। ভাঙড়ের একটা খবর আপনাদের দেবো। সেখানে পুলিশ জনতার মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। ভাঙড়ে অবৈধ নির্মাণ রুখতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে কলকাতা পুলিশকে। হাতিশালা থানার আওয়াতপাড়ায় পুলিশকে কিল, চড়, ঘুষি, লাঠি দিয়ে মারা হয়। এক পুলিশকর্মীর পোশাক ছিঁড়ে দেওয়ারও অভিযোগ উঠছে। পূর্ব কলকাতার জলাভূমিতে এদিন অবৈধ নির্মাণ রুখতে নামে কলকাতা পুলিশ। স্থানীয়রা বাধা দিতে শুরু করলেই গন্ডগোল বাধে। পাল্টা পুলিশের বিরুদ্ধেও মারধর ও তোলাবাজির অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। কি অবস্থা দেখুন এখানে, দেখুন দেখুন এখানে নাকি মহিলা পুলিশ আছে, তাহলে অবস্থা দেখুন এখানে, দেখুন দেখুন এখানে নাকি মহিলা পুলিশ আছে, তাহলে এখানে কি হচ্ছে? মহিলাদেরকে অসম্মান করা হচ্ছে। এই যে দেখুন দেখুন দেখুন, এই যে মহিলা পুলিশ আছে, এখানে মহিলাদেরকে অপমান করা হচ্ছে। দেখুন এখানে কি হচ্ছে, কি অবস্থা দেখুন এখানে, দেখুন দেখুন এখানে নাকি মহিলা পুলিশ আছে, তাহলে অবস্থা দেখুন এখানে, দেখুন দেখুন। যতগুলো ঘর বাড়ি আছে সব কটা ঘর বাড়ি হওয়ার সময় মানুষের কাছ থেকে জোরপূর্বক টাকা পয়সা চাওয়া হয়। টাকা পয়সা চেয়ে যদি কেউ টাকা, সেই জন্য বোধহয় ওনারা টাকা দিতে রাজি হননি। আমাদের 80,000, 1 লাখ, 1.5 লাখ মানে ওদের আবার দুতলা, একতলা করার পরে দুতলা করতে গেলে আলাদাভাবে টাকা দিতে হবে। ওখানে কলেজ হচ্ছে, ওখানে স্কুল হচ্ছে, 3 তলা বাড়ি হচ্ছে, তারা 5 লাখ 6 লাখ করে টাকা দিচ্ছে, হচ্ছে। যে টাকা না দিতে পারছে তাকে তুলে নিচ্ছে। যত অত্যাচার করে মানুষ অবৈধ নির্মাণ করতে দিতে হবে ওখানে। হ্যাঁ, আমাদের দিতে হবে, কারণ সরকার আমাদের রেস্ট্রির জন্য 70% টাকা নিয়েছে। ঘর যদি করতে নাই দেবে তাহলে জমিটা কেন বিক্রি হলো? তাহলে এতগুলো যে ঘর হয়েছে টাকা নিয়ে ওরা ঘর করতে দিয়েছে, তাহলে কেন এটা বন্ধ প্রথম থেকে হয়নি? আমরা যেটুকু কিনেছি আমাদের ওই জায়গায় বাসস্থান করতে দিতে হবে, তাহলে বিক্রি হয়েছে কেন? জায়গা তাহলে নাই হতে পারে।
তৃণমূলের আরও এক পুরসভায় ডামাডোলের খবর পাওয়া যাচ্ছে। এবার পদত্যাগ করলেন কাটোয়ার পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী। ইস্তফা দিয়েও প্রত্যাহার করলেন কাটোয়ার 2 তৃণমূল কাউন্সিলর। শারীরিক এবং মানসিকভাবে অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী। তার সঙ্গে পদত্যাগপত্র জমা দেন 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর মুখোপাধ্যায় এবং 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গুণেন চট্টোপাধ্যায়। কয়েক মিনিটের মধ্যেই সে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন এই 2 কাউন্সিলর। কী কারণে তারা পদত্যাগপত্র জমা দিয়েও প্রত্যাহার করে নিলেন সে বিষয়ে এখনো পর্যন্ত এই 2 কাউন্সিলর মুখ খোলেননি।